হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, যাকে আমরা বাংলায় বলবো তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব বা চুম্বক বিজ্ঞানও তোমরা বলতে পারো, অনেক জায়গায় হেডিং থাকবে। তো দেখো এখানে নাম শুনে আমরা কি বুঝতে পারছি? তড়িৎ মানে নিশ্চয়ই আমরা এতদিনে প্রবাহী তড়িৎ সম্পর্কে জানতে পেরেছি, যে সেখানে তড়িৎ শব্দের তো তড়িতের তো অনেক তাৎপর্য দেখেছি, মানে তড়িৎ নিয়ে অনেক কাজ করেছি। তাহলে তড়িতের সাথে চুম্বকের একটা রিলেশন আছে। ওকে, বা কী রিলেশান? চুম্বক দেখো আমাদের কাছে খুবই একটা কৌতূহলের বিষয়, সেই ছোটোবেলা থেকেই, তাই না? আমাদের কাছে প্রত্যেকের মনে একটা কৌতূহলের বিষয় যে চুম্বক কীভাবে কাজ করে, কেন এই পদার্থটাই চুম্বক, কেন চুম্বকের মতো আচরণ করছে। তো এই সমস্ত প্রশ্নের ডিটেলসের অ্যান্সার আমাদের এবার করতে হবে, ঠিক আছে? তাই শুরুতেই আমরা বলে রাখি যে আমি এখানে শুধুমাত্র আমাদের বোর্ডে যেই টপিকস ইম্পর্টেন্ট বা যে প্রবলেমগুলো বা যে ধরনের থিওরি বা অঙ্কগুলো আসে, আমরা স্ট্রিক্টলি সেগুলোর উপরেই অ্যাটাচ থাকবো, ঠিক আছে? দেখো, চলো শুরু করা যাক। দেখো, তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজমের শুরুতে আমরা কিভাবে বলতে পারি? আমরা এর আগে কি করেছি না, তড়িৎ ক্ষেত্র দেখেছি। তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ওখানে কি দেখেছি? ধরো এই যদি একটা ক্ষুদ্র চার্জ থাকে, ক্ষুদ্র চার্জ, দ্যাট ইজ ডি কিউ। এই ক্ষুদ্র চার্জের দরুন মনে করো আমি ঠিক এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড মেজার করব। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি আসবে আমার কাছে? আমার কাছে আসবে হচ্ছে ডিই, ক্ষুদ্র চার্জ, অর্থাৎ এটা হচ্ছে আমার কাছে সোর্স। আর ডিই, ডি ইকালস টু কী লিখবে? 1/4 এপসাইলন নট ডি কিউ বাই আর স্কোয়ার। আর হচ্ছে ডিস্টেন্স। ওকে, এই ডিস্টেন্স, অর্থাৎ আমরা যদি এইখান থেকে ডিস্টেন্স এবং এর ডিরেকশান যদি ধরি, তাহলে আর কে ভেক্টর ধরব, তো দরকার নেই, এখানে আমরা ওগুলো করে এসেছি, তাই এখানে অত ডিসকাশনের দরকার নেই। আমরা সাধারণভাবে বুঝে নিলাম এই পয়েন্টের দূরত্বে যদি পি পয়েন্ট ধরি, চার্জ থেকে এই পয়েন্টের দূরত্বই হচ্ছে, চার্জ থেকে এই পি পয়েন্টের দূরত্বই হচ্ছে আর। তো এখানে আমরা কি দেখেছিলাম, আর এখানে আমরা কি ডিনোট করেছি? তোমরা কেউ বইতে বেশিরভাগ এটাই করে থাকবে, ই 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে কিউ চার্জ। তো কিউ চার্জ রাখলে আমরা ইলেকট্রিক ফিল্ড, সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ড ধরবো, কিউ বলতে সম্পূর্ণ চার্জ, আর ডি কিউ বললে ক্ষুদ্র পরিমাণ চার্জ, তার জন্য ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ড, এটাই বোঝানো হচ্ছে। তো চলো এখান থেকে আমরা কি বুঝতে পারি? এটাই বুঝতে পারি যে সোর্স অফ ইলেকট্রিক field is electric charge। তার মানে ইলেকট্রিক ফিল্ডের সোর্সই হচ্ছে ইলেকট্রিক চার্জ। ওকে, দেখেছি এটা আমরা, খুবই সোজা বিষয়। তো এবার চিন্তা করো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে চুম্বক তো তোমরা দেখেছো, তাই চুম্বকের ওপর একটা চুম্বক আরেকটা চুম্বকের ওপর আকর্ষণ বল প্রয়োগ করে বা বিকর্ষণ বল প্রয়োগ করে, বা কোনো চৌম্বক পদার্থকে ও আকর্ষণ করে কোনো চুম্বক। তো এগুলো এই ঘটনাগুলো আমরা দেখেছি। তো যখনই যখন চুম্বকের ওপর বল প্রয়োগ করবে, নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ডের ওপর মাধ্যমে বল প্রয়োগ করবে। চার্জের ওপর বল প্রয়োগ করে, তাহলে যেমন ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে করে,
সেরকম চুম্বকও যদি কোনো চুম্বকের ওপর বল প্রয়োগ করতে হয় তাহলে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে করতে হবে। কি না, কোনো চুম্বকের ওপর যদি বল প্রয়োগ করতে হয় তাহলে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে করতে হবে, অর্থাৎ ম্যাগনেটের ওপর ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে করতে হবে। তো আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য সোর্স অফ হোয়াট ইজ দ্য সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যদি বলে যে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কি, তাহলে এই কথার সঙ্গেই আমি সিমিলারিটি রেখে বলবো সোর্স অফ ম্যাগনেটিক field is magnetic charge. Magnetic charge. তাহলে আমরা ইলেকট্রিক চার্জ সম্পর্কে জেনেছি আর আজকে জানলাম ম্যাগনেটিক চার্জ। তাহলে এই ম্যাগনেটিক চার্জ কি? হোয়াট ইজ ম্যাগনেটিক চার্জ? দেখো, ম্যাগনেটিক চার্জকে আমরা ডিনোট করব হচ্ছে ম্যাগনেটিক চার্জ, যেটাকে আমরা ডিনোট করব IDL। এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাগনেটিক চার্জ। ওকে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক ফিল্ডের সোর্স ইলেকট্রিক চার্জ ছিল একটা স্কেলার কোয়ান্টিটি। এটা সোর্স ইলেকট্রিক ফিল্ডের, এটা আমার কাছে একটা স্কেলার কোয়ান্টিটি। বাট ম্যাগনেটিক ফিল্ডের যে সোর্স মানে ম্যাগনেটিক চার্জ, এটা আমার কাছে হয়ে যাবে একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটাকে আমরা বেশিরভাগ সময় কারেন্ট এলিমেন্ট নামে বলে রাখি। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ওকে। আর আইডিএলের যেই নাম বলে আমরা রাখবো, দ্যাট ইজ আইদার ম্যাগনেটিক চার্জ অর কারেন্ট এলিমেন্ট এর নাম। ওকে, বোঝা গেল? চলো এবার দেখি যে এই কারেন্ট এলিমেন্ট দ্বারা আমরা কিভাবে ম্যাগনেটিক ফিল্ড পাবো। দেখো, এই কারেন্ট এলিমেন্ট বা ম্যাগনেটিক চার্জ থেকে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এটা কিছুটা আমাদের যে কুলম্বস লয়ে যে দেখেছি যে এইভাবে ইলেকট্রিক ফিল্ড পাই, অনেকটা তার সঙ্গেই সিমিলার, বাট একটু ডিফারেন্সও আছে। ঠিক আছে, সিমিলার কোন দিকে বা কোন দিকে ডিফারেন্স আছে তোমরা বুঝে যাবে। চল এই সম্পর্কে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কীভাবে পাবো সেই সম্পর্কে একটা ল আমরা দেখব, দ্যাট ইজ কল্ড বায়ো-সাভার্ট ল। অর্থাৎ এখানে দুজন সায়েন্টিস্টের নাম আছে, বায়ো অ্যান্ড সাভার্ট ল। দেখো, এখানে আমাদের টাস্কটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। কেন কমপ্লেক্স হবে? কারণ ইলেকট্রিক ফিল্ড যখন বার করেছি, তখন ডিকিউ আমার কাছে স্কেলার কোয়ান্টিটি ছিল। বাট এই ম্যাগনেটিক ফিল্ড এর যে সোর্স অর্থাৎ ম্যাগনেটিক চার্জ বা আইডিএল, এটা কিন্তু আমার কাছে ভেক্টর কোয়ান্টিটি। এই জন্য একটু লটা আমাদের কাছে কমপ্লেক্সিটি তৈরি করে, কিন্তু আমাদের ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে ইজি। চলো দেখে নিই। তো সবার আগে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপকে দেখি। লুপ বলতে কন্ডাক্টরও হতে পারে, যাই হোক আমরা একটা কন্ডাক্টর নিয়ে হিসাব করি, লুপ কন্ডাক্টর। তো এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর,
যার এপাশে ধরো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এর ঠিক ক্ষুদ্র অংশ অর্থাৎ এই পোর্শনটুকুনি আমি কেটে নিলাম, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট এই ডিরেকশনে যাবে এবং এটাই আমার কাছে হয়ে যাবে আইডিএল। বোঝা গেল? এটাকেই আমি বলবো ম্যাগনেটিক চার্জ এইটুকুনি পার্টকে, হ্যাঁ বলবো ম্যাগনেটিক চার্জ বা কী বলতে পারি কারেন্ট এলিমেন্ট। তো এবার দেখো আমি ম্যাগনেটিক ফিল্ড মনে করো এই পয়েন্টে বার করতে যাব, কোনো একটা পয়েন্ট ডিনোট করি আমি, এই পয়েন্টে বার করতে যাব পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে যাব, তো কী হবে এই পয়েন্টটা আমি এই আইডিয়াল মানে ম্যাগনেটিক চার্জের সঙ্গে ডিস্টেন্স বার করবে। আমরা এখানে ইলেকট্রিক চার্জের থেকে যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি তার ডিস্টেন্স নেই, এখানেও ম্যাগনেটিক চার্জের সাথে যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব তার ডিস্টেন্স নেব, এই ডিস্টেন্স না, ডিস্টেন্স আমার কাছে হয়ে গেল আর। ওকে, আর এই যে আমার কাছে যে আইডিএল এর ডিরেকশানটা কী হবে, এর ডিরেকশান বরাবর আমি একটা লাইন ইমাজিন করে নিলাম, এই লাইনটা এইভাবে ট্যানজেন্ট টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে আইডিএলের ডিরেকশান। এই ব্লু কালারের তোমরা যে লাইনটা দেখছো এটা হচ্ছে এখানে আইডিএলের ডিরেকশান। এইখানটা একটা ট্যানজেন্ট টেনে আমি এটা বার করে নিলাম। ওকে, তাহলে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে ডিবি মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো কি হয়েছিল না, ইলেকট্রিক ফিল্ড যখন বার করেছিলাম আমি একটু ছোট্ট করে একটু লিখি, ডিই ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে ডিস্টেন্সের স্কোয়ার, এখানে যেমন ডিস্টেন্সের স্কোয়ার এখানেও ডিস্টেন্সের স্কোয়ার, তো পেয়েছো। এখানে আমার কাছে ম্যাগনেটিক ফিল্ড বের করার ক্ষেত্রে আমার কাজটা একটু জটিল হয় কেন, কারণ এখানে আমার এই সাইন থিটা অ্যাঙ্গেল পার্টটা চলে আসে। তাহলে এই সাইন থিটা কী, সাইন থিটা হচ্ছে এই যে আইডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল এটাকে বলবো হচ্ছে আমরা সাইন থিটা, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করব, এটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। আর সাইন থিটা এই অ্যাঙ্গেলের সাথে সাইন অপারেটর যুক্ত হয়ে এখানে সাইন থিটা বসবে। আর এ দেখো ডিকিউ হচ্ছে আমার কাছে ইলেকট্রিক চার্জ, এটাকে বলবো আমরা ইলেকট্রিক চার্জ, ই চার্জ, আর এটাকে আমরা বলবো ম্যাগনেটিক চার্জ, সে তো আগেই বলেছি এম চার্জ। ওকে, আরেকটা কি আছে দেখো 4 পাই, এখানেও 4 পাই, এখানেও 4 পাই। আর এপসাইলন নটকে এখানে আমরা কি বলি, এপসাইলন নটকে বলি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা যেটাকে আমরা ইংরেজিতে বলি পারমিটিভিটি, পারমিটিভিটি। ওকে, আর এখানে মিউ নটকে বলবো চৌম্বক ভেদ্যতা বা পারমিয়াবিলিটি। চৌম্বক ভেদ্যতা ইংরেজি হচ্ছে পারমিয়াবিলিটি, খেয়াল রাখো ডিফারেন্সটা, তড়িৎ ভেদ্যতা ইংরেজি হচ্ছে পারমিটিভিটি, চৌম্বক ভেদ্যতা হচ্ছে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি। ওকে, অফ স্পেস or air, whatever we can say। ঠিক আছে, এবার দেখো
এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ডি কেন। ডি এই কারণে, ডি কেন লিখেছি এখানে, যে ক্ষুদ্র পরিমাণ চার্জের জন্য। তাহলে এখানে বলে এখানে ডিবি কেন লিখেছি, ডিবি লিখেছি হচ্ছে ঠিক এই ক্ষুদ্র ম্যাগনেটিক চার্জের দরুন। যদি আমি টোটাল ম্যাগনেটিক চার্জ নেই, অর্থাৎ টোটাল ম্যাগনেটিক চার্জ বলতে এই টোটাল কন্ডাক্টারের জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড আমি যদি এখানে মেজার করি, এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড মেজার করি, তাহলে তখন আমার কমপ্লিটলি বি পেতাম, বি লিখতাম। আমি এখন ক্ষুদ্র অংশের জন্য আইডিএল মানে হচ্ছে এইটুকুনির জন্য বার করছি, এইটুকুনির জন্য ম্যাগনেটিক ফিল্ড, এই ক্ষুদ্র অংশের জন্য বার করছি বলে এখানে ক্ষুদ্র পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, এই জন্য ডিবি লিখেছি। আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছো যে এখানে ডিবি লেখার কারণ, এখানে ডিবি লিখব। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো কার ডিরেকশন কোন দিকে থাকে। এবার তো তোমরা বুঝেই গেছো যে আইডিয়াল, অর্থাৎ আইডিয়াল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো আইডিয়ালের ডিরেকশন হচ্ছে along the conductor towards the current। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়ালের ডিরেকশন। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে এই ডিরেকশনে অ্যারো যেদিকে আছে সেই ডিরেকশনে রেড কালারের অ্যারো দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আর এর ডিরেকশন। আর এর ডিরেকশন, আর ভেক্টর কোন দিকে, আর ভেক্টর হচ্ছে ফ্রম আইডিয়াল মানে ম্যাগনেটিক চার্জ, ম্যাগ চার্জ লিখলাম, from magnetic charge to the point P, or where I wish to find the magnetic field। ওকে, এইভাবে বলতে পারি, বা টু দ্য পয়েন্ট পি। তার মানে আর এর ডিরেকশনকে আমি কীভাবে দেখাবো না, ঠিক এই যে অ্যারোটা গেছে, অর্থাৎ এই অ্যারো বরাবর এই দিকে ডিরেকশন হবে। মাইন্ড ইট, ডিরেকশনটা কিন্তু আইডিয়াল থেকে এই ডিরেকশনে, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে বুঝে গেছো আইডিয়াল আর এর ডিরেকশন কী হবে। চলো এবার ম্যাগনেটিক ফিল্ডও তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের আমরা ডিরেকশনটা দেখে নিই। দেখো আমরা কিভাবে এবার ম্যাগনেটিক ফিল্ড বার করব, তার জন্য একটা নতুন নিয়ম আছে আমাদের। তো নিয়মটা দেখে রাখো, খুব পপুলার এই মেথড, খুব চট করেই আমরা বলতে পারি কিভাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে সেটা কিভাবে ডিনোট করব। আচ্ছা, এবার দেখো কি হবে, এই যে আমার কাছে এই যে ডান হাত, তুমি রাইট হ্যান্ড চুজ করবে, রাইট হ্যান্ড, ফার্স্টে রাইট হ্যান্ড চুজ করবে। আর এটা হচ্ছে আমার তোমার থাম্ব, এই থাম্বকে বসাবে হচ্ছে আইডিয়াল বরাবর, অর্থাৎ ম্যাগনেটিক চার্জের যে ডিরেকশন সেই দিকে রাখবে। ঠিক আছে, এই থাম্ব থাকবে হচ্ছে অ্যালং ম্যাগনেটিক চার্জের ডিরেকশনে, আর এই আঙুলগুলো থাকবে হচ্ছে, এই আঙুলগুলো তোমার থাকবে হচ্ছে আর এর ডিরেকশনে, এক্সটেন্ড করে দেবে, এটা হচ্ছে আর এর ডিরেকশনে এই ফিঙ্গারগুলো। তারপর কি করবে, এই প্রত্যেকটা আঙুলই সামনের দিকে একটু ছোট্ট করে ভাঁজ করে দেবে, ভাঁজ করে দেবে। আমরা ছোটোবেলা অনেকে আঙুল ভাঁজ করে খেলতাম না, আঙুলগুলো সামনের দিকে একটু ভাঁজ করে দেবে, সামনের দিকে অর্থাৎ হাতের তালুর দিকে ভাঁজ করলে পরে যে ডিরেকশানটা পাবো সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান। অর্থাৎ দেখো এখানে তাহলে আমরা দেখি একটু ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশান কোথায় পাবো। চলো
আমরা একটু অন্য কালার দিয়ে ইউজ করি, দেখো বুঝতে পারা যায় কি না। তো এখানে আমাদের আইডিয়াল বরাবর রাখবো হচ্ছে থাম্ব। তাহলে এটা এই রাইট হ্যান্ডের এই থাম্বকে চুজ করলাম। চুজ করার পর এইভাবে ফিঙ্গারগুলো এইভাবে আমরা এক্সটেন্ড করে দিলাম এই দিকে। বোঝা গেল? ফিঙ্গারগুলো যদি এক্সটেন্ড করি তাহলে আমরা যে এবার দেখো এটা হচ্ছে আমার কাছে একটু নখ, এগুলো হচ্ছে নখগুলো দেখিয়ে দিলাম যাতে রাইট হ্যান্ড মনে হয়। এইভাবে ধরেছি। এবার এগুলোকে যদি আমি সামনের দিকে ভাঁজ করে দিই, আঙুলগুলোকে কিন্তু কল্পনা করতে হবে একদম ওই বিন্দুতে পৌঁছে গেছে। কোন বিন্দুতে? না, ঠিক এই বিন্দুতে পৌঁছে গেছে। আমি আঙুলগুলোকে এক্সটেন্ড করে এরকমভাবে কল্পনা করো। অর্থাৎ এই, ওকে, আমি আর্টিস্ট নই কিন্তু চেষ্টা করলাম, অর্থাৎ এক্সটেন্ড করে এই আর বরাবর আঙুলগুলোকে এক্সটেন্ড করতে হবে। এবার কি করবে? সামনের দিকে একটু ভাঁজ করে দাও, এই এই এই। যেই সামনের দিকে ভাঁজ হবে দেখো ম্যাগনেটিক ফিল্ড মনে হবে এই তোমার এই যে এই বোর্ড ভেদ করে ভেতরের দিকে চলে যাচ্ছে, তাই না? স্ক্রিন ভেদ করে তোমার ভেতরের দিকে চলে যাচ্ছে। তাহলে এবার চিন্তা করো, এই যদি একটা অ্যারো হয়, এই অ্যারোটাকে তুমি যদি পেছন থেকে দেখো যে চলে যাচ্ছে, তো যদি এটাকে তুমি পেছন থেকে যদি দেখো, ব্যাক সাইড থেকে, তাহলে কি মনে হবে? না এরকম ক্রস মনে হবে। আর যদি ফ্রন্ট সাইড থেকে দেখো তাহলে মনে হবে যেন এই মাথাটা দেখতে পাবে, অর্থাৎ এরকম ডট মনে হবে। কাজে যখন পৃষ্ঠা ভেদ করে ভেতরের দিকে চলে যায় বা কোনো স্ক্রিন ভেদ করে ভেতরের দিকে চলে যায়, টুয়ার্ডস ইনসাইড, ইনসাইড, সেই ডিরেকশনটাকে আমরা এটা দিয়ে ডিনোট করি। আর এটা যখন নাকি টুয়ার্ডস আস, আমি আমাদের দিকে দেখলাম, ঠিক না? যে আমাদের দিকে যখন আসে, অর্থাৎ পৃষ্ঠা ভেদ করে আমাদের দিকে আসে, তখন সেটাকে এইভাবে ডিরেকশন দিলাম, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে আমাদের থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আমরা ব্যাক সাইডটা দেখতে পাবো। তাহলে বলো, এখানে যদি আঙুলগুলোকে আমরা যদি ভাঁজ করে দিই, যদি সামনের দিকে ভাঁজ করি, তাহলে কি মনে হবে? অ্যারো যেন ভেতরের দিকে চলে যাচ্ছে পৃষ্ঠা ভেদ করে। তাহলে এই সাইন দেবো, এটাই হচ্ছে ডিবির সাইন। ডিবির সাইন, তাহলে ডিবির ম্যাগনিটিউড পেয়ে গেলে, ডিবির ডিরেকশন পেয়ে গেলে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড পেয়ে গেছো আর ডিরেকশনও পেয়ে গেছো, ঠিক আছে? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। চলো নেক্সট আমরা কি দেখব, যে বায়ো-সাভার্টের ভেক্টর রিপ্রেজেন্টেশন, বায়ো-সাভার্ট লয়ের ভেক্টর রিপ্রেজেন্টেশন। দেখো এবার আমাদের পরীক্ষায় যেটা আসে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বায়ো-সাভার্ট লয়ের ভেক্টর রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভেক্টর ফর্ম অফ বায়ো-সাভার্ট ল। দেখো আগে স্কেলার ফর্মটা দেখি। হ্যাঁ দেখো, স্কেলার ফর্ম হচ্ছে ডিবি আর মিউ নট বাই 4 পাই। এখানে ম্যাগনেটিক চার্জ, এখানে অ্যাঙ্গেল, আর এখানে কি হবে? এখানে হচ্ছে আর স্কোয়ার।
দেখো একটা জিনিস তোমরা একটুখানি মনে করো, একটুখানি নিজে একটু কিছু স্মৃতি রোমন্থন করো, আগের ক্লাসে করেছো। দেখো ডিভি ফার্স্ট অফ অল এটা ডিভির স্কেলার ফর্ম, কিন্তু ডিভি কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি। আমরা এখানে খালি ম্যাগনিটিউড লিখেছি, এটা খালি ম্যাগনিটিউড। বাট ডিবিতে অ্যাকচুয়ালি তো ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তো অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ডিরেকশন আছে। তার মানে একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড লিখেছি। তার মানে ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, এবং সেই ভেক্টর কোয়ান্টিটির রেজাল্টে কী পাচ্ছি না সাইন থিটা পাচ্ছি। এবং দুটো ভেক্টর নিয়ে তৈরি হয়েছে, যেটাকে দেখছি আমরা একটা ম্যাগনেটিক চার্জ একটা ভেক্টর, যাকে আমরা কারেন্ট এলিমেন্ট বলি, আর এই আর একটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টর নিয়ে যখন একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি হয়, তখন তাকে আমরা কি বলি, কীভাবে রিপ্রেজেন্ট করতে হচ্ছে সাইন থিটাটাকে, তখন ক্রস প্রোডাক্ট হয়ে যায়, তাই না? আমরা দেখেছিলাম যে এ ক্রস বি, মনে আছে নিশ্চয়ই, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ। আর এ ক্রস বির ম্যাগনিটিউড কী করেছিলাম? এ ক্রস বির ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা। ঠিক আছে, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, বেশি কিছু আমি তোমাদের জোর দেবো না, যাতে আমাদের কাজ হয়ে যায় এবং ভালোভাবেই কাজ হয়ে যায় বুঝতে পারি, আমাদের সেইটুকুনি এখানে দেখাবো। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড আমরা যদি ভেক্টর কোয়ান্টিটি লিখি, ডিবি মিউ নট 4 পাই, এটা তো কনস্ট্যান্ট, এটা থাকলো। আর কার কার ক্রস প্রোডাক্টটা হবে? আইডিয়াল ক্রস আর। তার মানে আইডিয়াল ক্রস আর হয়ে কি হয়ে যাবে? এটা আইডিয়াল ক্রস আর হয়ে আইডিয়াল সাইন থিটা, আইডিয়াল আর, আইডিয়াল আর সাইন থিটা হবে। আর সঙ্গে এন ক্যাপ থাকবে, সেই এন ক্যাপের ডিরেকশানটাই হচ্ছে ডিভি এর ডিরেকশান। যাই হোক, সেটা আমি বাদ দিলাম। কিন্তু এখানে একটা আর পাবো, ওপরে একটা আর থাকবে, তাই না? এখানে একটা আর চলে আসবে, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলাতে তো আমার নিচে আর স্কোয়ার রাখতে হবে। তাহলে ওপরে যদি আর চলে আসে, তাহলে আর স্কোয়ার রাখতে হবে, সেটা ব্যালেন্স করার জন্য নিচে আমি আর কিউব করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমি পাবো আইডিয়াল আর সাইন থিটা, সেই আরের সঙ্গে এই আর কিউব, এটা কী হবে? কেটে গিয়ে নিচে আর স্কোয়ার থাকবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে মিউ নট বাই 4 পাই, এটাকে আমরা আরেকটু ডেভেলপ করে লিখতে পারি আইডিয়াল। দেখো এবার কি লিখতে পারি? আর ভেক্টর কী লেখা যায়? আর ইউনিট ভেক্টর ইউনিট ইন্টু আর এর ম্যাগনিটিউড। আর এর ম্যাগনিটিউড কত? শুধু আর, আর নিচে তো আর কিউব আছে। তাহলে এই আর 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 কিউব যদি কেটে যায়, তাহলে হয়ে যাবে স্কোয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি মিউ নট বাই 4 পাই আইডিয়াল ক্রস আর ক্যাপ, নিচে আর স্কোয়ার। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, কিন্তু কার ডিরেকশন কোন দিকে, যেটা আমি আগের পেজে দেখিয়েছি, সেটা কিন্তু এখানে বলে দিতে হবে। ঠিক আছে? আর আগে স্কেলার ফর্মটা, এই ম্যাগনিটিউডটা লিখে নেবে, স্কেলার ফর্মটা। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা মিউ নটের ইউনিটটা একটু দেখে নিই। ঠিক আছে? দেখো আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হিসাবে দেখি। হ্যাঁ, ইউনিট কি, কীভাবে লেখা যায়। দেখো একটা কথা বলি, ইলেকট্রিক ফিল্ডে আমরা যদি যাই, ইলেকট্রিক ফিল্ডে কী দেখব? ইলেকট্রিক ফিল্ডের আমরা এক্সপ্রেশনে দেখেছি এই ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। দেখো ফোর্স বাই কিউ, এটা আমরা দেখেছি যে ইউনিট চার্জের ওপর যে পরিমাণ ফোর্স লাগে ইউনিট পজিটিভ চার্জের ওপর, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবং এখানে আমরা কি করেছিলাম? তার মানে ফোর্স
বাই ফোর্স বাই ইলেকট্রিক চার্জ। তো এবার বলো তো এইখান থেকে সিমিলারিটি রাখিয়ে আমরা করব যে ম্যাগনেটিক ফিল্ড বি, DB for stands for small magnetic field, B stands for only magnetic field, DV stands for very small magnetic field। তাহলে B ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ফোর্স বাই এখানে ম্যাগনেটিক চার্জ। তোমাদের মাথায় আসবে হয়তো যে আমরা এখানে কোথায় বা ফোর্স দেখলাম, কোথায় বা কি। চ্যাপ্টার যত এগোবে তোমরা আস্তে আস্তে পাবে। সুতরাং জাস্ট আমি এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যেহেতু তোমাদের পড়া আছে তার সঙ্গে মিল খাইয়ে বলার জন্য আমি এভাবে দেখাচ্ছি, ফোর্স বাই ম্যাগনেটিক চার্জ। তাহলে ফোর্স এখানে কি হয়, ফোর্স এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের নিউটন আসে, আর ম্যাগনেটিক চার্জ তো আমি তো তোমাদের বলেই দিয়েছি না, সরি নিউটন লিখি না, আমরা এখানে এইভাবেই রাখি যে আইডিয়ালি রাখি আপাতত। তো দেখো এখানে ফোর্সই এফই রাখি, আর ম্যাগনেটিক চার্জ হচ্ছে আইডিএল। ওকে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট বেরিয়ে যাবে। আইডিয়ালের ইউনিট পুট করবে, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট বেরিয়ে যাবে। গেল একটা ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমরা একে একটা স্পেশাল নাম ডাকবো, সেটা হচ্ছে টেসলা। খুব বিশাল বড় মানে বিজ্ঞানী টেসলা। এটা হচ্ছে এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট আছে, তিনিও সাংঘাতিক বড় বিজ্ঞানী গস। দুজনেই কিন্তু খুব বড় মাপের প্রতিভাবান বিজ্ঞানী। সিজিএস ইউনিট, আমাদের বিজ্ঞানে এদের দুজনেরই অবদান, বহুত অবদান আছে। গস বিশাল বড় মাপের একজন গণিতজ্ঞও বটে, ঠিক আছে। আর টেসলার সম্পর্কে তোমরা অনেক কিছু জানবে, দেখতে পাবে। দেখো এই গস আর টেসলার একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো 1 গস equals to 10 to the power -4 টেসলা, -4 টেসলা। এই 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ড এতটাই বড় হয়ে যায় যে তোমাকে যদি এর মধ্যে দিয়ে যদি নিয়ে যাওয়া হয়, এই টেসলা 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার বডিতে অনেক আয়ন মুভ করছে। সে আয়নের ওপর আমাদের নিউরনের মধ্যে দিয়ে যত পালস যায় সব আয়নের মারফতেই যায়, তার মানে সেগুলো চার্জ, মুভিং চার্জ, তার উপর ফোর্স লাগবে। ফোর্স লাগার ফলে বলতে পারো তোমার ভেতরের এই নিউরনগুলো এমন দশা হবে, এমন পেঁচিয়ে যাবে যে মানুষ পাগল হয়ে যেতে পারে, ঠিক আছে। খুব ডেঞ্জারাস কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড, যদি হাই ম্যাগনেটিক ফিল্ডের কাছে আমরা যাই। তাই আমাদের যে বিভিন্ন স্পেসে যে আমরা যে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যে যাওয়ার যে পরিকল্পনা করি, তাহলে জিনিসগুলো কিন্তু অনেক সহজ নয়, অনেক কিছু ওদের মাথায় রাখতে হয়, ঠিক আছে। যে সেখানে গেলে তার ম্যাগনেটিক ফিল্ড কী হবে, যদি আমাকে যদি এত ম্যাগনেটিক ফিল্ড হয় যদি পাগল করে দেয়, কারণ আর্থের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, দেখেছো তো, সেটা খুব কম, এতটাই কম যে আমাদের বসবাসযোগ্য, বরঞ্চ ক্ষতি না হয় আমাদের কিছু লাভ হয়, অনেক উপকার আছে তার। কিন্তু এর পরিমাণ যদি খুব বেড়ে যায় তাহলেও কিন্তু আবার ভয়ঙ্কর ক্ষতি, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ডের আমরা ইউনিট দেখলাম। তো এরপরে আমরা মিউ নট এদের ইউনিট দেখি। তো মিউ নটের ইউনিট দেখো, মিউ নটকে আমরা কীভাবে পাবো, মিউ নটে তো বোঝাই যাচ্ছে। এখানে যদি মিউ নটকে যদি ধরি তাহলে এদিকে হবে হচ্ছে টেসলা, এদিকে টেসলা, আর এদিকে মিউ নটকে শুধু রাখো, আর এদিকে রাখবে হচ্ছে মিউ নট, বা আমি এখান থেকে দেখছি মিউ নট আইডিএল। আইডিএল তার মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএলের জন্য হচ্ছে মিটার, আর এদিকে আসবে হচ্ছে মিটার স্কোয়ার নিচে, তাই না। তাহলে মিউ নটের ইউনিট এখান থেকে লেখা যায় টেসলা অ্যাম্পিয়ার ইনভার্স
মিটার, এটা হচ্ছে মিউ নটের ইউনিট। ওকে, খেয়াল রাখো এসআই ইউনিট পরীক্ষা আসে। আর এর সিজিএস ইউনিট কী হবে? এর সিজিএস ইউনিট তো তোমরা বুঝতেই পারছো, এখানে গজ বসাতে হবে। পরীক্ষা আসে না তাও বলে দিচ্ছি, এখানে গজ বসাবে, এখানে এসইউ চার্জ বসাবে, এখানে সেন্টিমিটার বসাবে। ওকে, তাহলে আশা করি পেয়ে যাবে। চলো, আর আমাদের ছোট্ট যেটুকুনি মনে রাখতে হবে মিউ নটের ভ্যালু হচ্ছে, তোমরা এটা জানো প্রত্যেকেই, যে 4 পাই ইন্টু 10⁻⁷ ফর ফ্রি স্পেস। মিউ নট ব্যবহারই করা হয় ফ্রি স্পেসের জন্য। আমি বলে দিচ্ছি, লিখে নাও। তো মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা অ্যাম্পিয়ার ইনভার্স মিটার। ওকে, চলো বাই।